রেকর্ডিংটা স্টার্ট করে দিলাম। সো অনেকদিন পর ক্লাস শুরু করছি। সবাইকে অনেক শুভেচ্ছা। তো আজকে ক্লাসে লাস্ট ক্লাস পর্যন্ত আমাদের যে আলোচনাটা ছিল সেটা হলো এইএস মানে হচ্ছে অ্যাডভান্স এনক্রিপশন স্ট্যান্ডার্ড। এটা হচ্ছে সিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি এবং এটা ইন্টারনেটে আমরা ইউজ করি। লেটেস্ট যেটা লাস্ট ইউজ করছি সেটার নাম হচ্ছে এইএস। আচ্ছা, ছোট্ট একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে ক্লাসটা শুরু করি। সেটা হচ্ছে যে আমরা এনক্রিপশন সিস্টেম পড়তেছিলাম। এনক্রিপশনের মধ্যে দুই ধরনের প্রসেস এনক্রিপশন আছে। একটাকে এনক্রিপশন যদি চিন্তা করি, এখানে এনক্রিপশন শুধু লিখলাম। একটা হচ্ছে আমরা বলি হয় বা ক্রিপ্টোগ্রাফি বলি যদি, ক্রিপ্টোগ্রাফি। ক্রিপ্টোগ্রাফি ক্রিপ্টোগ্রাফির মধ্যে আমরা বলছি শেয়ার্ড কি বা প্রাইভেট কি। শেয়ার্ড কি বলি, শেয়ার্ড কি ক্রিপ্টোগ্রাফি। CRYP ক্রিপ্টো অনেক সময় বলে, শেয়ার্ড কি ক্রিপ্টো। আর একটা হচ্ছে পাবলিক কি ক্রিপ্টো, যেটাকে আমরা বলছি পাবলিক কি ক্রিপ্টো। তো শেয়ার্ড কি ক্রিপ্টোগ্রাফির মধ্যে অলরেডি দুইটা ভাগ আছে, আপনারা জানেন। একটা হচ্ছে স্ট্রিম সাইফার, যেটা আমরা আজকে পরীক্ষার ক্লাসে দিলাম, টিউটোরিয়ালের ডেট দিলাম। আর একটা হচ্ছে ব্লক সাইফার। তো ব্লক সাইফারটা মূলত ইউজ করা হয়, স্ট্রিম সাইফার ইউজ করা হয় জিএসএম সিস্টেমে, যেটা আমরা পড়াশোনা করছি, মানে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল। মোবাইলে স্ট্রিম সাইফার ইউজ করে। আর ইন্টারনেটে মূলত ইউজ করে হচ্ছে ব্লক সাইফার। তো ব্লক সাইফারের মধ্যে এখন যেটা রান করে বা এখন যেটা চলে সেটা হচ্ছে অ্যাডভান্স এনক্রিপশন স্ট্যান্ডার্ড। এটা হলো গত ক্লাসের আলোচনা। শেয়ার্ড কি ক্রিপ্টোগ্রাফির মূল কনসেপ্টটা হচ্ছে যে সেন্ডার এবং রিসিভারের মধ্যে একটা সেম কি থাকে, মানে পাসওয়ার্ড সেম থাকে। এবার আমরা আজকে ক্লাসটা শুরু করব হচ্ছে পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি দিয়ে, সেটা নিয়ে যদি একটু কথা বলি। তো কি বিষয়গুলো আছে সেটা যদি দেখি আমরা, সেটা হচ্ছে যে পাবলিক কি ক্রিপ্টোগ্রাফিটা কিভাবে কাজ করে তার একটা ছোট্ট অ্যাসপেক্ট আলোচনা করব। তারপরে হচ্ছে এটার জন্য যে ইসেনশিয়াল নাম্বার থিওরি আছে, ম্যাথমেটিক্স, স্মল ম্যাথমেটিক্স, সেই ম্যাথমেটিক্স গুলো আলোচনা করব। তো এখান থেকে স্টার্ট করি। সবাই একটা জিনিস খেয়াল রাখি, সেটা হচ্ছে যে আগে যখন ছিল, আমরা যখন সিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি পড়েছি, তখন দেখা গেছে যে অ্যালিস এবং যে বব আছে, অ্যালিস এবং বব, সবাই একটু মনোযোগ দেন ক্লাসের মধ্যে। অ্যালিস এবং বব, এবং এই ববের মধ্যে মূলত তারা সেম কি শেয়ার করতো, KAB। এখানেও থাকতো এই কিটা, এদেরও এও থাকতো। তার মানে এনক্রিপশন এবং ডিক্রিপশন এই কি দিয়ে হইতো, এই কিটা দিয়েই হইতো। এখন যখন আমরা এখান থেকে শিফট হয়ে পাবলিক কি ক্রিপ্টোগ্রাফিতে আসলাম, তখন ওরা বলল যে আমার যে কিটা আছে এই কিটার দুইটা ভাগ থাকবে, অর্থাৎ প্রত্যেক ইউজারের একটা কি, আগে ছিল একটা, এখন আসলে একটা থাকবে না, এখন আসলে দুইটা কি থাকবে। তো একটাকে বলা হচ্ছে কে প্রাইভেট, মানে তার একটা প্রাইভেট কি থাকবে, আর হচ্ছে তার পাবলিক কি থাকবে। এই হচ্ছে পাবলিক কি ক্রিপ্টোগ্রাফির কনসেপ্ট। এই যে পাবলিক কিটা আছে, খেয়াল করে দেখেন সবাই একটু এটা পাবলিক মানে কি, এটা হচ্ছে সবার কাছেই পাবলিক থাকবে। এখন আমরা যদি হিসাব করি, ধরেন লেটস এ আমাদের যদি ধরি যে অ্যালিস এবং বব আছে অ্যাজ ফর এক্সাম্পল, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যালিস, এলিস, এটা হচ্ছে আমাদের বব। তাহলে আমরা জানি যে এলিসের দুইটা পাবলিক কি আছে, দুইটা কি আছে, কি কি আছে, কে প্রাইভেট তার আছে। খেয়াল করেন প্রাইভেট, লেটস এ আমি এটা নাম দিলাম এ। একটা কি আছে, আরেকটা কে আছে, কে পাবলিক, এটার নামও দিলাম এ। আচ্ছা, এবার ববের ক্ষেত্রে যদি খেয়াল করি, ববেরও দুইটা কি আছে, তাহলে কে, কি কি আছে, কে প্রাইভেট, প্রাইভেট বি, আর ওর আরেকটা কি আছে যেটা হলো কে পাবলিক বি। খেয়াল করেন, তার মানে বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা ইউজারের দুইটা করে কি আছে। লেটস সে, একটু সাইলেন্ট প্লিজ। এখন যে বিষয়টা আমরা দাঁড় করাইছি এখানে, সেটা হচ্ছে যে এখন যদি অ্যালিস যদি মনে করে যে তার একটা মেসেজ আছে, লেটস সে এক্স, অ্যালিস মেসেজ আছে এক্স, এখন সে এইটা চাচ্ছে যে ববকে সে পাঠিয়ে দিবে এই মেসেজটা। তাহলে অ্যালিস কি করবে, অ্যালিস মোটামুটি ববকে বলবে যে তোমার পাবলিক কিটা দাও। আর পাবলিক কি মানে, পাবলিক কি তো সবাই জানবে। যেটা ধরেন লেটসে আমি যদি বলি যে আমার ইমেল অ্যাড্রেস, তো আমার ইমেল অ্যাড্রেস তো আপনি যদি বলেন যে স্যার আমার আপনার ইমেল অ্যাড্রেসটা একটু দেন, সো আমার এটা দিতে কিন্তু কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি বলেন যে স্যার আমার আপনার ইমেল অ্যাড্রেসের পাসওয়ার্ডটা দেন, সেটা তো আমি দিব না।
তো বিষয়টা ঠিক সিমিলারলি এখানে ওই ঘটনাটা ঘটছে। সেটা হচ্ছে যে যখন অ্যালিস এবং ববের মধ্যে কমিউনিকেশনটা শুরু হবে, তখন অ্যালিস বলবে যে বব তোমার পাবলিক কিটা আমাকে প্রোভাইড করো। তাহলে প্রথমে বব কি করবে? বব তার পাবলিক কি দিবে। তাহলে আমি কি কি প্রোভাইড করলো দেখেন, সরাসরি পাবলিক কিটা দিয়ে দিচ্ছে। এটা কিন্তু সবার কাছেই যাইতে পারে, এটা এমন না যে এটা শুধু ববের অ্যালিসের কাছেই থাকবে, এটা যে কেউ চাইলেই বব এটা দিয়ে দিবে। দেখেন পাবলিক কি বব প্রোভাইড করে ফেললো। তাহলে এখন এক্স মেসেজটা যখন যাচ্ছে, সবাই কনসেপ্ট একটু মনে মনে করেন, তাহলে খুব ইজি বিষয়টা হবে। এখন এনক্রিপশন হবে, আমরা জানি যে উই হ্যাভ টু রিপ্রেজেন্ট দিস সি, এই যে আমরা পাঠাবো এখন মেসেজটা, এই যে মেসেজ, যে মেসেজটাকে বলছে সি, সি ফর সাইফার। এখন আমরা এনক্রিপশনটা হবে হচ্ছে এই যে দেখেন এনক্রিপশন ফাংশন দিলাম, মেসেজটা এনক্রিপ্টেড করে ফেলতেছি। কি যেটা আমরা প্রোভাইড করব সেখানে এইটা লিখতেছি হলো কে পাবলিক বি। তাহলে আমাদের দেখা যাচ্ছে যে অ্যালিস এনক্রিপ্ট করতেছে কিসের উপর বেস করে? কে পাবলিক বি। মজার বিষয় হচ্ছে যে যখন এইটা ববের কাছে পৌঁছায় যাবে, এই যে ববের কাছে আসছে, ধরেন এই সি মেসেজটা আসছে, বব তাইলে কি করবে? এখন বব এটাকে ডিক্রিপ্ট করবে, মানে এক্স পাবে সে এইভাবে, এক্সটা পাবে কিভাবে? এক্স ডিক্রিপশন ফাংশন, ধরেন এনক্রিপশন ডিক্রিপশন ডি কে ধরি, তাহলে ডি কে সি, খেয়াল করেন ডি কে সি লিখলাম। আর এইখানে সে প্রাইভেট কিটা প্রোভাইড করে কে প্রাইভেট বি। এই হচ্ছে মোটামুটি কনসেপ্ট আর কি। তাহলে সবাই বুঝতে পারলেন পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি কিভাবে কাজ করতেছে। সেটা হচ্ছে যে পাবলিক কি দিয়ে এনক্রিপশন হবে, প্রাইভেট কি দিয়ে ডিক্রিপশন হবে, খুব সহজ জিনিস। সবাই কি এটা বুঝতে পারছেন? আচ্ছা, মাহাদি হাত তুলেছেন, মাহাদি বলেন। জি স্যার, তাহলে এইখানে আমাদের ববের যে প্রাইভেট এবং পাবলিক কি আছে, এখানে আমাদের ওই দুইটা ইউজ হচ্ছে। তাহলে এলএস এর যে প্রাইভেট কি এবং পাবলিক কি, ওইটা এখানে কি কাজে ইউজ হচ্ছে? ওইটা হচ্ছে যদি আবার বব মেসেজ পাঠায়। ও আচ্ছা আচ্ছা। জি স্যার, এখন বুঝতে পারছি। এটা তো অ্যালিস পাঠাইলো, এখন যদি ববের কাছে যদি আরেকটা মেসেজ থাকে ধরেন এক্স টু, ও পাঠাইতে চায়, তাহলে কি করবে? সে অ্যালিসের পাবলিক কি চাবে। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, বুঝতে পেরেছেন? জি স্যার। এইটা হচ্ছে মূল কনসেপ্ট। এখন আমরা দেখি যে আসলে এটা তো কনসেপচুয়াল আলোচনা করলাম, এটা ইমপ্লিমেন্টেশন অ্যাসপেক্টটা কিভাবে আমরা দেখবো সেটা যদি আমরা একটু দেখে আসি। এখানে ছবিটা যদি আপনারা একটু খেয়াল করেন, সেটা হচ্ছে সিমেট্রিক কি, এটা তো আমরা অলরেডি জানি। সো অ্যাসিমেট্রিক কিটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই যেটা আমরা বলতেছিলাম অ্যাসিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফির মধ্যে দুইটা করে কি থাকবে, প্রাইভেট কি থাকবে, পাবলিক কি থাকবে। ডান। ছবিটা নিয়ে আমরা একটু আলোচনা করি, যে প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টটা দেখেন, যেটা আমি একটু আগে দেখাইলাম। যে বব প্রথমে কি করতেছে, ববের অংশটা যদি খেয়াল করি, যে বব দেখতেছি যে তার দুইটা কি আছে, একটা হলো পাবলিক আর একটা হলো প্রাইভেট, এবং দুইটা মিলে তার কিটা, যেটা আমি বলতেছিলাম পাবলিক এবং প্রাইভেট, এই পাবলিকটা সে পাঠাই দিয়েছে। খেয়াল করেন অ্যালিসের কাছে, অ্যালিসের একটা মেসেজ আছে, যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে এলিসের একটা মেসেজ আছে, যে মেসেজটা হলো এক্স, এবং এই মেসেজ দিয়ে সে এটা সাইফারিং করলো, মানে হচ্ছে এনক্রিপশন করলো। এই যে দেখেন এনক্রিপশন করলো কে পাবলিক বি দিয়ে। এই বিটা কোনটা? এই যে কে পাবলিক বি, এটা দিয়ে তারপরে ওয়াইটা পাঠাই দিল, এবং এইটা কে পাবলিক প্রাইভেট বি দিয়ে আসলে ডিক্রিপশন হচ্ছে। তাহলে একটা জিনিস খেয়াল করেন তো, মানে এইটা দিয়ে এনক্রিপ্টেড হইলে এইটা দিয়ে ডিক্রিপশন হয়, তার মানে অবশ্যই এই দুইটা কি এর মধ্যে একটা হিডেন কিছু থাকতে হবে, নাকি না? রিলেশন, বা এমন একটা রিলেশন থাকতে হবে যে এটা অলওয়েজ ট্রু হবে, তাই না? খেয়াল করছেন না করেন নাই? হ্যালো? জি স্যার। মানে এই যে কি পেয়ার তৈরি হয়েছে একটা, তাই না? প্রাইভেট কি এবং পাবলিক কি এর কি এর পেয়ার, তার মানে এই পাবলিক কি দিয়া এনক্রিপ্টেড হইলে প্রাইভেট কি দিয়া ডিক্রিপ্ট হবেই। জি স্যার। বিষয়টা খেয়াল করেন, তার মানে অবশ্যই এই দুইটা কি এর মধ্যে এমন একটা রিলেশন আছে, যে রিলেশনের কারণে আসলে এই ঘটনাটা ঘটে। তাহলে ওই রিলেশন গুলো আমাদের বুঝতে হবে, যে রিলেশনটা কি আছে এর ভিতরে। তার মানে প্রাইভেট কি এবং পাবলিক কি এর মধ্যে প্রডিউস করার মধ্যে অবশ্যই একটা রিলেশন আছে। সেই রিলেশনটা আমরা দেখব কিভাবে, যে
এগুলা আসলে যেগুলো একটু স্কিপ করতেছে এগুলো আসলে খুব ইজি জিনিস, থিওরিটিক্যাল টুকটাক। সো এটা জাস্ট অ্যাট এ গ্ল্যান্স দেখলেই হবে, সো এটা নিয়ে এই জন্য আমি চিন্তা করছি না। এখন যদি খেয়াল করে দেখেন, একটা মজার জিনিস দেখি, হ্যাঁ, সেটা হচ্ছে অ্যালিস এবং বব, এই ছবিটা যদি খেয়াল করি, আমরা জানি যে ববের দুইটা কি আছে, একটা হচ্ছে কে পাবলিক বি, এবং কে প্রাইভেট, প্রাইভেট এ। সবাই একটু মনোযোগ দিয়ে সিচুয়েশনটা, আমি একটু ডাইভার্স ফরম্যাটের সিচুয়েশনটা এখানে এক্সপ্লেন করার চেষ্টা করছি। তাহলে প্রথম কাজ কি, বব কি পাঠাই দিবে বলেন একজন। কে পাবলিক বি। কে, ইয়েস, কে পাবলিক বি পাঠাই দিবে, দ্যাটস ফাইন। এখন ওর কাছে তো মেসেজ আছে, সি বানাবে সে। ধরেন ওর কাছে একটা মেসেজ আছে এক্স, সি বানাইতে চায়, তাহলে সে কি করবে? এনক্রিপশন করবে পাবলিক বি দিয়ে। এনক্রিপশন করবে। তাহলে ই দিয়ে ধরেন এনক্রিপশন করলাম, এনক্রিপ্টেড এক্স, এটা লিখলাম কে পাবলিক বি। বি। কি ঠিক আছে? আচ্ছা, এইটা পাঠিয়ে দিলাম, দ্যাটস ফাইন। সবাই একমত? জি স্যার। আচ্ছা, তাহলে এখন আমি এখানে কি পাবো? এক্স, ঠিক আছে, এক্স ইজিক্যাল টু, তাহলে কি পাবো? ডিক্রিপশন ডি, ডি অফ এক্স, এখানে কি লিখবো? প্রাইভেট এ। এ পাবলিক নাকি প্রাইভেট? প্রাইভেট, প্রাইভেট এ। প্রাইভেট এ বি। হবে এই ক্ষেত্রে। এটা আসলে বি হবে, এটা না, জি স্যার। একটু ভুল লিখছি। ঠিক আছে, একমত? জি স্যার। এবার একটা সিচুয়েশন চিন্তা করেন সবাই, একটু মনোযোগ দেন, আমি কিন্তু কালার চেঞ্জ করব। হ্যাঁ, এই যে এক্সটা আছে না, এই যে এক্সটা, খেয়াল করুন মেসেজটা, এই মেসেজটা যদি আমি এটা চেঞ্জ করে লিখি কে এ বি, কোনো অসুবিধা আছে? আমি নিজে চেঞ্জ করলাম, মানে অ্যালিস নিজে চেঞ্জ করলো কে এ বি, তাহলে এই এক্সটা কি হয়ে যাবে তাহলে? কে এ বি, তাই না? ইফ আই কনসিডার এক্স ইজিক্যাল টু কে এ বি, হইতে পারে না? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে কি হইলো দেখেন তো, এই যে এক্স এর জায়গায় তাহলে কি হবে? ডি অফ কে। কে এ বি, সরি সরি, এটা না, এটা একটু ভুলও লেখা আছে ইনফ্যাক্ট, এটা তো এক্স হবে না, এটা হবে সি, তাই না? ডিক্রিপশনে তো সি হবে, তাহলে এটা কি হবে? কে, এটা কে হবে। কে এ বি। কি ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এই যে কে এ বিটা কেন নিয়ে আসলাম দেখেন তো, একটু বোঝার চেষ্টা করেন তো, কে এ বিটা কি? অ্যালিসের প্রাইভেট কি আর ববের পাবলিক কি? না, কে এ বিটা হচ্ছে দুইজনের মধ্যে শেয়ার্ড কি, যেটা অ্যাসিমেট্রিক ক্রিপ্টোগ্রাফিতে আমরা ইউজ করতাম, মনে ও। আছে? মনে আছে কিনা? অ্যাসিমেট্রিক ক্রিপ্টোগ্রাফিতে কি হইতো, দুইজনের মধ্যে একটা শেয়ার্ড কি থাকতো না? কি ইউজ হইতো, হ্যাঁ। মানে দুইজনের মধ্যে একটা শেয়ার্ড কি থাকতো কিনা অ্যাসিমেট্রিক ক্রিপ্টোগ্রাফিতে? জি সরি, থাকতো স্যার। অ্যাসিমেট্রিক না, সিমেট্রিক ক্রিপ্টোগ্রাফিতে, মানে শেয়ার্ড কি ক্রিপ্টোগ্রাফিতে দুইজন অ্যালিস এবং ববের মধ্যে সেম কি থাকতো না, সেম পাসওয়ার্ড থাকতো কিনা? জি স্যার। তা সেম পাসওয়ার্ডটা কিভাবে যাইতো, তাহলে কি আগে তো এক্সচেঞ্জ করতে হইতো, তাই না? তাহলে দেখেন তো এই দুইজনের মধ্যে একই সেম কি আছে না, দেখেন তো, এখন এর কাছেও কে বি আছে, ওর কাছে কে বি আছে, আছে? একটু জি বোঝার স্যার। চেষ্টা করেন, দুইজনের কাছে আছে কিনা, অ্যালিসের কাছেও কে বি আছে, ববের কাছেও কে বি আছে। ফার্দার যে কমিউনিকেশন গুলো আছে, সেই কমিউনিকেশন গুলো তাহলে কি আমি এইভাবে করতে পারি না? এবার বলতেছি সি ওয়ান ইজিক্যাল টু এ ই এস, মানে সিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি, এ ই এস কে এ বি দিয়া, আমি এখন ধরো এটা দিলাম হচ্ছে এক্স ওয়ান, এটা পাঠাই দিলাম, সে তাহলে এটাকে ডিক্রিপশন করতে পারবে কারণ কে এ বি তার কাছে আছে। তার মানে আমি কি বলতে যাচ্ছি, এই প্রথম যে অংশটা সেটা চলতেছে এইএস দিয়া, মানে সিমেট্রিক, সিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি, ক্রিপ্টো। আর উপরের অংশটা, এটা হলো কি এক্সচেঞ্জ, কি এক্সচেঞ্জ, ই এক্স সি এইচ এন জি, কি এক্সচেঞ্জ ইউজিং
পিকেসি মানে পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি। বুঝলেন না বুঝেন নাই? জি স্যার, বুঝতে পারছি। মানে প্রথম পার্টটা দেখেন। আচ্ছা, এই ছবিটা যদি মনে রাখেন, তাহলে আমি যদি এটা ক্লিয়ার করে দেই, তাহলে একটা জিনিস খেয়াল রাখেন, তাহলে বুঝতে পারবেন। বিষয়টা হইতেছে এরকম যে এইএস যে অ্যালগোরিদমটা ছিল, সেইখানে কিন্তু ধরে নেওয়া হয়েছিল কি, যে অ্যালিস এবং ববের মাঝখানে যে শেয়ার্ড কিটা আছে, সেটা অলরেডি সামহাউ এক্সচেঞ্জ হয়ে গেছে। মানে আমরা ধরে নিছিলাম যে থ্রো সিকিউর চ্যানেল দিয়া কি কি হয়েছে, ট্রান্সফার হয়েছে। এটাকে বলে কি এক্সচেঞ্জ প্রবলেম। খাতার মধ্যে লিখেন, কি এক্সচেঞ্জ। সিমেট্রিক ক্রিপ্টোগ্রাফির সব থেকে বড় সমস্যা হচ্ছে কি এক্সচেঞ্জ প্রবলেম। কি এক্সচেঞ্জ, কি, সরি, EXCHANG, কি এক্সচেঞ্জ প্রবলেম। মানে আপনার এবং আমার মধ্যে যে কিটা শেয়ার করব, এইটা কিভাবে শেয়ার করব, এইটাই প্রবলেমটাই সব থেকে বড়। তো আগে আসলে আমরা অ্যাজিউম করি, যখন অ্যালগোরিদমটা পড়ছি এএস অ্যালগোরিদম, তখন আমরা অ্যাজিউম করে নিয়েছিলাম যে এইটা সামহাউ সিকিউর চ্যানেল দিয়ে অলরেডি কি হয়েছে, ট্রান্সফার হয়েছে, এবং দুজন তাদের শেয়ার কিটা জানে। রাইট। এখন বাস্তবতার ক্ষেত্রে আমরা যদি বলতেছি যে যখন পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি পড়তেছি, তখন কিন্তু আমরা বলতেছি যে তাইলে পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি দিয়ে আমরা প্রথমবার মেসেজের বদলে এক্স মেসেজ পাঠানোর কথা ছিল, সেটার বদলে আমি ওই শেয়ার কিটা বসাই দিলাম। তাহলে সেই ক্ষেত্রে কি হলো, দুইজনের মধ্যে শেয়ার্ড কিটা এক্সচেঞ্জ হয়ে গেল। অ্যান্ড ফার্দার কমিউনিকেশনের জন্য, সবাই খেয়াল করেন আমি কি বলছি, ফার্দার মানে নেক্সট টাইম কমিউনিকেশনের জন্য আসলে আমরা ইউজ করতে চাচ্ছি এইএস অ্যালগোরিদম। এখন এটা কেন, এটা রিজনটা হচ্ছে পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি ইজ ভেরি স্লো কম্পারেড টু দিল প্রাইভেট কি বা শেয়ার্ড কি ক্রিপ্টোগ্রাফি। মানে উই আর নট ইন্টারেস্টেড টু ইউজ পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি। আমরা পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি ইউজ করতে ইন্টারেস্টেড না। কেন? এটা স্লো, এটার কম্পিউটেশন পাওয়ার অনেক বেশি। হ্যাঁ, তারপরে হইতেছে আপনার এটা হচ্ছে যে ফিল্ড লেভেলের যে ডিভাইসগুলো আছে, অর্থাৎ ধরেন আপনার হচ্ছে যে আরএফআইডি কার্ড অ্যাজ ফর এক্সাম্পল, অথবা হচ্ছে স্মার্ট কার্ড, এই কার্ডগুলোতে পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি কম্পিউটেশনটা ইজ সামটাইমস ভেরি ডিফিকাল্ট, কারণ এদের কম্পিউটেশনের জন্য অনেক পাওয়ার লাগে, পাওয়ার কনজাম্পশন বেশি লাগে। সো পাবলিক কি ক্রিপ্টোগ্রাফিটা আমাদের জন্য ফিজিবল না। ফিজিবলটা কোনটা? ফিজিবল হচ্ছে এইএস অ্যালগোরিদম, বিকজ ইট ইজ ভেরি ফাস্ট। এখন এইএস অ্যালগোরিদম বা হচ্ছে এই আপনার শেয়ার্ড কি ক্রিপ্টোগ্রাফির অ্যালগোরিদমের বড় সমস্যা হচ্ছে যে এটা কি এক্সচেঞ্জ প্রবলেমটা হচ্ছে তাদের বড় সমস্যা। কি এক্সচেঞ্জ প্রবলেম, এই কি এক্সচেঞ্জ প্রবলেমটা রিজলভ করলাম আমরা পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি দিয়ে। তার মানে সুবিধাটা কি, ফার্স্ট ব্লক অফ ডাটা, অর্থাৎ প্রথম বা দুইটা ব্লক অফ ডাটা, ধরেন আমরা বলছি 128 বিটের একটা করে ব্লক, ব্লক সাইফারে যেটা হচ্ছে এইএস অ্যালগোরিদম। পাবলিক কি ক্রিপ্টোগ্রাফিতে প্রথম যে কমিউনিকেশনটা হবে, এক ফার্স্ট টাইম কমিউনিকেশনটা হইতেছে কি এক্সচেঞ্জ করব, শুধু পাসওয়ার্ডটা এক্সচেঞ্জ করার জন্য একবার পাবলিক কি ইউজ করব। তারপরে পরবর্তী কমিউনিকেশন গুলো সবগুলা, এটাকে আমরা বলি সেশন এস্টাবলিশমেন্ট। আপনি দেখেন গুগলের সাথে আপনি যখন কথা বলেন, তখন কিন্তু একটা প্রথমে একবার সেশন এস্টাবলিশড হয়ে যায়। তারপরে আপনি যতবারই ব্রাউজার ক্লোজ করে দেন, ব্রাউজার করে দেন, দেখবেন যে কন্টিনিউয়াসলি আপনি লগ ইন অবস্থায় আছেন। তাহলে কি হচ্ছে, বারবার আপনাকে কিন্তু লগ ইন করতে হচ্ছে না, তাই না? কারণ একবার সেশন ক্রিয়েট হয়ে গেলে তখন ফুল কমিউনিকেশনটা সে শেষ করে। হ্যান্ডশেকিংটা একবার হয়ে যায়, এরপরে সে আপনাকে লেজিটিমেট ইউজার হিসেবে মনে করে এবং কমিউনিকেশনটা আপনার করতে পারেন। তো এই হচ্ছে মোটামুটি এটার সুবিধা। আমার মনে হয় যে আমি যা বক্তব্যটা দিতে চাইছি বা আমার যে আলোচনার বিষয়বস্তু ছিল, এটা আমি আপনাদেরকে ঠিকভাবে বুঝাইতে পেরেছি। এখন বাকিটা আপনারা বলেন যে বুঝছেন কি বুঝেন। আমার এই ছবিটা যদি খেয়াল করে দেখেন, তাইলেই আপনারা বুঝতে পারবেন যে স্যার কি বলতে চাইছে। ইনফ্যাক্ট এই যে দেখেন কে পাবলিক পাঠাইছে, চুজ এ র্যান্ডম সিমেট্রি, কি খেয়াল করেন, এটা মূলত কে বি। হ্যাঁ, ধরে নিছি এটা এটা এক্স হইতে পারতো, মানে এটা তো যে কোনো কিছু, এটা তো আসলে একটা স্ট্রিম, স্ট্রিম অফ বিটস, যেটাকে আমরা বলতেছি। এই যে ধরেন পাঠাই দিছি, দেখেন খেয়াল করেন, পাঠাই দিলাম, এই যে পাঠাই দিলাম, তাহলে দুইজনের কাছে দেখেন কে আছে। তাহলে দুইজনের কাছে যখন কে আছে, তাহলে মেসেজ আমাদের কি আছে, এক্স মেসেজ। এই যে ধরেন কে দিয়া মেসেজ পাঠাইতেছি, এই এস অ্যালগোরিদম ইনভার্স করে বা ডিক্রিপশন করে আমি আসলে মেসেজ উদ্ধার করে ফেলতে পারতেছি। ক্লিয়ার সবাই? বাবু। জি जी স্যার, सर। বুঝতে পারছি। হ্যাঁ, চল।
ওকে, তাহলে এই জিনিসটা আমরা বুঝছি। এখন আমরা যদি এখানে যে আমরা এই অ্যালগোরিদমটা আসলে কিভাবে তৈরি করব, সেটা নিয়ে আমরা চিন্তা করতেছি যে আমরা একটু আগে বলতেছিলাম যে পাবলিক কি ক্রিপ্টোগ্রাফির মধ্যে দুইটা কি থাকে, একটা ইউজারের, একটা হচ্ছে বললাম যে প্রাইভেট কি, আর একটা হলো আপনার হচ্ছে পাবলিক কি। তো এটার সমস্যাটা হচ্ছে ওরা বলতেছে যে অ্যাসিমেট্রিক স্কিম বেসড অন দি ওয়ান ওয়ে ফাংশন এফএক্স। ওয়ান ওয়ে ফাংশন মানে হচ্ছে যে আপনি যদি রেজাল্ট একটা প্রডিউস করেন সেটাকে আর ব্যাক করা যায় না। যেমন এটা বলছে যে কম্পিউটিং ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স, ওয়াই অন ওয়াই যদি ফাংশন হয়, তার মানে এফ অফ এক্স যদি কম্পিটিশন করার পরে রেজাল্ট হয়, তাহলে এটাকে ইনভার্স করা আর যায় না। তখন এটাকে বলে ইট ইজ এ ওয়ান ওয়ে ফাংশন। কথাটা বুঝেন কি বলছি? ওয়ান ওয়ে ফাংশন যদি কাকো বলি, তার মানে এফ অফ যদি সামথিং, ধরেন লেটস সেন এফ অফ এক্স, এটা যদি একটা ফাংশন বলি এবং ইট ইজ এ ওয়ান ওয়ে ফাংশন, এবং এটার আউটপুট যদি ওয়াই হয়, তাহলে ওয়াই থেকে আর এক্স বের করা যাবে না। তাহলে এটাকে বলবে ওয়ান ওয়ে ফাংশন। যেমন আমরা হ্যাশিং এগুলাকে বলি ওয়ান ওয়ে ফাংশন। হ্যাঁ, যে আপনি যদি কোনো ডেটা হ্যাশ করে কম্পিউটারে রেখে দেন বা হ্যাশ করেন, ওই ডেটাটা, ওই হ্যাশ ভ্যালু থেকে আপনি আর ওই আপনার যে অরিজিনাল ডাটা সেটা রিট্রিভ করতে পারবে না, তখন এটাকে বলে ওয়ান ওয়ে ফাংশন। তো এটা রিজনটা কেন বলছে যে এটা কম্পিটিশনালি ইনফিজিবল, এই জন্য বলছে যে ওয়ান ওয়ে ফাংশন আর বেসড অন ম্যাথমেটিক্যালি হার্ড প্রবলেম। বলছে থ্রি মেইন ফেমিলারিটিস। এটাকে ওরা বলতেছে যে ইট ইজ ভেরি হার্ড প্রবলেম, বাট এটা আমরা মডুলার অ্যারিথমেটিক দিয়ে, নর্মাল ম্যাথমেটিক্স দিয়ে হবে না, আমরা মডুলার অ্যারিথমেটিক দিয়ে এটাকে সলভ করবো। বলছে যে মেইন ফ্যামিলিটিস তিনটা ওয়ে হইতে পারে। বলছে যে ফ্যাক্টরিং ইন্টিজার, যেটা আরএসএ ইউজ করে, হ্যাঁ, এটা দিয়ে করা সম্ভব হবে। ডিসক্রিট লগারিদম প্রবলেম দিয়ে, ডেফি হেলম্যান বা এলগামাল স্কিম দিয়ে করা যেতে পারে। আর একটা হইতে পারে ইলেকট্রিক কার্ভ। তার মানে হচ্ছে যে এই যে ম্যাথমেটিক্যালি হার্ড প্রবলেমটা আছে, এই তিনটা প্রবলেমকে সলভ করা যেতে পারে তিনটা ওয়েতে। আবার বলছি, সেটা হচ্ছে অ্যাসিমেট্রিক স্কিম আর বেসড অন এ ওয়ান ওয়ে ফাংশন। খেয়াল করেন যে এই ওয়ান ওয়ে ফাংশন যেটা আমরা বলতেছি যে ওয়াই ইজিক্যাল টু এফ অফ এক্স হয়, তাহলে অবশ্যই এফ অফ এফ ইনভার্স ওয়াই ইজিক্যাল টু এক্স, এইটা বের করা আসলে ভেরি ডিফিকাল্ট। এটা মাইনাস ইনভার্স হবে, ইনভার্স ধরে নিলাম, ইনভার্স, এটা হচ্ছে ভেরি ডিফিকাল্ট। সো এটা করার জন্য যেটা করতে হবে সেটা হলো তিনটা way। একটা হলো ফ্যাক্টরিং ইন্টিজার্স, যেটা আরএসএ ইউজ করে, এই কনসেপ্টে যেতে হবে। অথবা ডিসক্রিট লগারিদম, যেমন ডিসক্রিট লগারিদম কি ইউজ করে, অ্যালগোরিদম এলগামাল স্কিম বা ডিএসএ ইউজ করে, ডেটা ডেফি-হেলম্যান কি এক্সচেঞ্জ প্রোটোকল ইউজ করতে পারে, অথবা ইসি কার্ভ ইউজ করে। আমরা নেক্সট ক্লাসগুলোতে ইসি কার্ভ পর্যন্ত যাব, আমাদের আলোচনা করবো এগুলা। ওকে, এখন তাহলে আমরা একটু ফ্যাক্টরিং ইন্টিজার বা কিছু ছোটখাটো ম্যাথ দেখে আসি। খাতা কলম একটু বের করেন যাতে আমাদের জন্য সুবিধা হয়, তাহলে আমরা সেই ক্ষেত্রে প্রবলেম মানে পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো আমরা ইজিলি সলভ করতে পারবো। নিছেন খাতা? জি স্যার। আমরা কি ইউক্লিডিয়ান অ্যালগোরিদম সম্বন্ধে আইডিয়া আছে? ইউক্লিডিয়ান অ্যালগোরিদম সম্বন্ধে কি আইডিয়া আছে? নাই, তাই না? ক্লাসে কি স্যার পড়ছি? সম্ভবত কেউ নাই স্যার, কারোই নাই হয়তো, ওকে, আসলে বলতো। ঠিক আছে, আমরা স্টার্ট। আমরা হচ্ছে প্রথমে ইউক্লিডিয়ানটা কেন আনতেছি সেটা আমরা পরে আলোচনা করব। ইউক্লিডিয়ান অ্যালগোরিদমটা কি করে সেটা আমরা দেখি। ইউক্লিডিয়ান অ্যালগোরিদমটা মোটামুটি বলা যায় যে দুইটা নাম্বারের গসাগু বের করে। আবার বলতেছি বাংলা ভাষায় যেটা গ সা গু, এই গসাগু বের করে। গসাগুটা কিভাবে আসে সেটাকে বলছে ফ্যাক্টরিং করে আসে, যেটা আমরা হচ্ছে আহ উম, আহ, গরিষ্ঠ এটাকে কি বলে, গ সা গু, পৃষ্ঠ সাধারণ গরিষ্ঠ গুণ। সাধারণ গুণী নিয়োগ, নাকি না গুণনীয়ক, গুণনীয়ক। গুণনীয়ক, ইয়েস। আচ্ছা, তাহলে এখন আমরা এটাকে রিপ্রেজেন্ট করতেছি হলো জিসিডি দিয়ে, ঠিক আছে। এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা এইভাবে লিখতে পারি আর 0, আর 1, যদি দুইটা নাম্বার হয়, খেয়াল করেন কিন্তু। আর আমি কিন্তু এমনিই দিছি এটা জিসিডি, হ্যাঁ, যে আমি জিসিডি কার বের করতেছি আর 0 এবং আর 1, এবং আমি এটা ধরে নিলাম যে লেট আর 0 ইজ গ্রেটার দেন আর 1। সবাই ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন দেখেন একটা ছোট্ট জিনিস দেখায়।
আর জিরোর মান আর জিরোর মান যদি 84 হয়, বা একটা ছোট জিনিস খেয়াল করি, ধরেন আমরা যদি বলি যে গসাগু বের করব, এটা তো গসাগুই, মানে অ্যালগোরিদমটা কিভাবে কাজ করতেছে সেটা আমরা দেখবো যে এটা গসাগু। তাহলে গসাগু যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি ধরি 4 আর 5, এই দুইটার গসাগু কত হবে বলেন তো? জিসিডি অফ 4 5 কত স্যার হবে? ওয়ান। ওয়ান। 1 হবে, তাই না? আচ্ছা, এটা যদি এই ফরম্যাটে লিখি, খেয়াল করেন এই ফরম্যাটে লিখি, মানে আর জিরোটা প্রথমে আর 1, তাহলে আমি যদি এখন লিখি জিসিডি অফ 5 4, এটা কত হবে? এইটা জিনিস তো একই না? খেয়াল করেন তো, মানে যা সংখ্যাটা উল্টাই দিছে, এটাই তো, আর কিছুই না। সংখ্যা উল্টায় আর সামনে থাকা, ছোট বড় সামনে থাকা তো কোনো সমস্যা নাই, সমস্যা আছে? জি না স্যার। সমস্যা নাই। তাহলে সেই ক্ষেত্রে জিসিডি 5 4 এটা কত হবে? গোসাগু 1 হবে, তাই ওয়ানই না? হবে। তাহলে আমি কনসেপ্টে অলওয়েজ নিচ্ছি যে আমরা এই প্যাটার্নটা সবসময় ফলো করব, মানে আর 0 সবসময় বড় থাকবে, আর 1 সবসময় কি থাকবে? ছোট থাকবে। ছোট থাকবে। যদি এইটা হয়, তাহলে আপনি দেখেন এটাকে আমি লিখতে পারি জিসিডি অফ, খেয়াল করেন সবাই, এটা আছে 5, 5কে আমরা এইভাবে লিখতে পারি যে 5 - 4, 4 = 1ই হবে। তাহলে এটা যদি হিসাব করি, খেয়াল করেন তো, জিসিডি অফ কত হয়? 1, 4 কত হবে? ওয়ান হবে। 1ই হবে। আবার খেয়াল করে দেখেন, এই মানটা তো আমাদের ফরম্যাটে নাই, খেয়াল করেন আমাদের ফরম্যাটে আছে, আমরা কি বলছি? জি স্যার। প্রথমটা বড় হবে, ফোর হ্যাঁ, ওয়ান হবে। ওকে, তাহলে আমি লিখতে পারি এইভাবে 4 of 1 = 1, লেখা যাবে? জি স্যার। বোঝা গেল না? যায় না? জি স্যার, তারপরে কি আবার ফোর মাইনাস ওয়ান, পরেরটা ওয়ান হবে এভাবে? আচ্ছা, আবার একই জিনিস খেয়াল করে দেখেন, আবার এটাকে আমি চাইলে আরো বড় করতে পারবো। আচ্ছা, এখন খেয়াল করেন, সেটা হচ্ছে যে এই জিনিসটাই আমরা একটু আলোচনা করবো, এটাই হচ্ছে এই এই জিনিসের বিউটি আর কি। বিউটিটা কি সেটা একটু দেখি। যে ধরেন যদি এইরকম হয় যে আর 0 জিসিডি অফ, লেটস সে জিসিডি অফ আর 0, আর 1, যদি এরকম হয়, তাহলে এইটা সমান সমান, ওরা বলতেছে না, আসলে আমরা প্রমাণ করে দেখবো, জিসিডি অফ আর 0 - আর 1, এই রেজাল্ট একই হবে। মানে জি। যেহেতু এটা জি বড় স্যার, একই। সংখ্যা আগে, একই হবে। এইটা থেকে বিয়োগ করার পর, আর 1 বিয়োগ করার পরে, এখন খেয়াল করেন, যদি কখনো এইভাবে হয় যে এইটা যদি দেখা গেল যে এই সংখ্যাটা ছোট হয়ে যায়, তাহলে কিন্তু আমি আর 1টা আবার এইখানে নিতে পারবো, এই অংশটা আবার এইখানে নিতে পারবো। বোঝা গেল? জি স্যার, সব করে। সোয়াপ করে দিতে পারবো, রাইট, কারণ জিনিস তো একই, এটা তো আসলে জাস্ট জিসিডি লেখছি রিপ্রেজেন্ট করার জন্য, আর তো কিছুই না। ডু আন্ডারস্ট্যান্ড দ্যাট? জি স্যার। আচ্ছা, একটা ছোট এক্সাম্পল দিই, তাহলে হয়তো আপনাদের কাছে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। সেটা কিভাবে এক্সাম্পলটা আসতেছে, সেটা হচ্ছে এরকম, যে ধরেন আমরা ধরে নিচ্ছি যে আর 0-র মান হচ্ছে 27, আর আর 1-এর মান হচ্ছে 21, ঠিক আছে? তাহলে এখন বলেন তো এটা জিসিডি করলে কত আসার কথা? 27, স্যার থ্রি আসবে। 21, তাহলে এটা জিসিডি করলে কত আসে? 3। এখন দেখেন আমি ম্যাথমেটিক্যালি কিভাবে তার রেজাল্টটা 3 নিয়ে আসতেছি সেটা দেখেন। তাহলে জিসিডি কমা 27 কমা হচ্ছে 21, আমি জানি না এটা কত হবে, তাই না? দেখেন এটা আর 0 ফরম্যাট, এটা আর 1 ফরম্যাট, তাই না? তাহলে আমরা জানি এটা ইজিক্যাল টু জিসিডি অফ, কোনটা লেখা যাবে বলেন তো? 21 আহ 27 মাইনাস, আর 27 মাইনাস 27 মাইনাস 21, 21। 6, কি ঠিক আছে লেখা যাবে? জি স্যার। এটা বুঝলেন কিনা বলেন তো? এই যে জি স্যার, স্যার, বুঝছি। আপনি প্রশ্ন করতে পারেন যে স্যার আপনি 21 কিভাবে পাইলেন? বিষয়টা এটা না, বিষয়টা প্রথমে হইতেছে 27 থেকে এখান থেকে 21 বিয়োগ। জি, এখান থেকে একটু ট্রান্সফার করে নিচ্ছি, খেয়াল করেন, জিসিডি অফ 21 - 27, মানে 27 - 21, তাই না? তাহলে এটা রেজাল্ট হওয়ার কথা কত? জিসিডি অফ 27 মানে 6, 21, কিন্তু আমাদের শর্ত হচ্ছে এখানে অলওয়েজ কি থাকবে? বড়টা বড় এখানে থাকবে। ছোটটা থাকবে। এই জন্য আমি এখানে বড়টা এখানে ছোটটা নিছি। বুঝলেন নাকি না? জি স্যার। হ্যাঁ, জি স্যার, বুঝতে পারছি। অন্যরা কি বুঝছেন?
অন্যরা জি তো স্যার। কথা বলছে না। হুম। আচ্ছা, এখন তাহলে কি হবে দেখেন তো, জিসিডি এখন হবে দেখেন 21 - 6। 21 - 6 মানে কত? 15, তাই না? 15। পনেরো জি স্যার। কমা সিক্স এটা লেখা যাবে জিসিডি অফ 6,15। আহ, ইয়া, নয় 15,6। কমা সিক্স তাই জি না? স্যার। জি স্যার। তারপরে হলো জিসিডি অফ নয়, সিক্স মানে কি কমা এখন খেয়াল করেন, এখন কিন্তু আমাদেরকে উল্টাই দিতে সিক্স হচ্ছে। কমা থ্রি কেন বলেন, দেখেন এই জায়গাটায় সমস্যাটা হয়েছে, এটা জাস্ট একটু ইয়ে করে রাখি। এটা যদি কাজটা করি তাহলে হয় জিসিডি অফ 9 - 6, তাহলে এখান থেকে আসতেছে জিসিডি অফ 3, 6। আমরা তো এই ফরম্যাটটা রাখতে পারবো না, আমরা অলওয়েজ কি থাকবে, সংখ্যাটা বড় থাকবে, প্রথম সংখ্যাটা। এই জন্য আমি ডাইরেক্ট 6, 3 লিখলাম। তাহলে জিসিডি অফ কত আসছে দেখেন তো, থ্রি সিক্স কমা থ্রি মানে 3, 3, ইয়েস। তারপরে কত আসে, জিসিডি অফ 3, 0, তাই না? জি। জি স্যার। তার মানে 3, 0 মানে এখানে সংখ্যা কয়টা আছে, আসলে সংখ্যা তো একটা আছে। তাহলে জিসিডি অফ 3, এটা তো কমা তো কিছুই না, জিসিডি অফ 3 মানে কত, থ্রি। বলেন? 3 হবে। 3 হবে। 3। তাহলে এটা হচ্ছে রেজাল্ট হলো 3। দেখেন আমরা যে বের করলাম, তাহলে আমরা এই ম্যাথ এইটা ফলো করেই কিন্তু আমরা যে কোনো সংখ্যার গসাগুটা বের করতে পারি। আসলে বিষয় যেটা দাঁড়াইছে সেটা হচ্ছে উই আর নট ইন্টারেস্টেড ইন ইউক্লিডিয়ান অ্যালগোরিদম। আমরা ইউক্লিডিয়ান অ্যালগোরিদম অতটা ইন্টারেস্টেড না, আমরা ইন্টারেস্টেড হলো এক্সটেন্ডেড ইউক্লিডিয়ান অ্যালগোরিদম, যেটা আমাদের আসলে কাজে লাগবে। কিন্তু ইউক্লিডিয়ান অ্যালগোরিদমটা প্রথমে জানতে হবে, তার উপর বেস করে আমরা এখন এক্সটেন্ডেড ইউক্লিডিয়ান অ্যালগোরিদম। এক্সটেন্ডেড ইউক্লিডিয়ান অ্যালগোরিদমের মূল কাজটা হচ্ছে যে যে কোনো সংখ্যার ইনভার্স বের করা। আমরা ইনভার্স বের করাটা টার্গেটটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। কেন? কারণ হচ্ছে ইনভার্স বের করতে হবে, নিশ্চয়ই আপনাদের মনে আছে যে এফ অফ এক্স যদি ওয়াই ইজিক্যাল টু ওয়াইফ অফ এক্স হয়, তাহলে অবশ্যই ওয়াই থেকে এক্সটা বের করতে হবে, তাহলে এক্স ইজিক্যাল টু কি হবে, এফ ইনভার্স এখানে ওয়াই হবে, তাই না? কথা বলেন। জি জি স্যার। স্যার। তার মানে কি, এইটা যদি এনক্রিপশনে ইউজ করা হয় তাহলে এটা ডিক্রিপশনে ইউজ করা হবে, এই জন্য আমরা উই আর ইন্টারেস্টেড ইন ইনভার্স। তাহলে এই জিসিডি কিভাবে ইনভার্সে কাজে লাগাইতে পারি, সেই জিনিসটা নিয়েই আসলে আমরা এখন কথা বলবো। ওকে, তাহলে আমরা একটু সামনের দিকে যাই। আচ্ছা, এটা একটু মুছে দিই। তাহলে আমরা আসলে ইন্টারেস্টেড ইউক্লিডিয়ান অ্যালগোরিদমের না, তাহলে আমরা কোন জায়গায় ইন্টারেস্টেড ছিলাম, আমরা বলছি অ্যাডভান্স ইউক্লিডিয়ান অ্যালগোরিদম। তাহলে খাতার মধ্যে লিখেন, সরি অ্যাডভান্স আর বলতেছি এক্সটেন্ডেড ইউক্লিডিয়ান অ্যালগোরিদম। এক্সটেন্ডেড ইউক্লিডিয়ান অ্যালগোরিদমটা কি বলছে সেটা একটু বোঝার চেষ্টা করে আসি। ওরা বলতেছে যে যে কোনো দুইটা সংখ্যার জিসিডি, আবার বুঝেন, যে কোনো দুইটা সংখ্যার জিসিডি R0 এবং R1 যদি এইরকম হয়, এই সংখ্যাটাকে আমরা চাইলে একটা লিনিয়ার ইকুয়েশনে রিপ্রেজেন্ট করতে পারি। সেটা কেমন? ওরা বলতেছে যে সেইটা এইভাবে লেখা যায়, S.R0 প্লাস T.R1, এই ফরম্যাটে লেখা যাবে। বুঝলেন না বুঝেন নাই? জি স্যার, বুঝতে পারছি, কিন্তু স্যার এখানে এস আর টি এটা কি রিপ্রেজেন্ট করবে? এটা হলো কোফিসিয়েন্ট, এস এবং টিটা হচ্ছে কোফিসিয়েন্ট। ওকে, আপাতত এটুকু ধরে নেন, এটা কি, কোফিসিয়েন্ট, ঠিক আছে? জি স্যার। কথা বলেন, জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, কোফিসিয়েন্ট এস এবং টি হচ্ছে কোফিসিয়েন্ট। এখন একটা জিনিস খেয়াল করেন, এই যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটা কি, জিসিডি বাইর করতে বলছে, তাই না? জি স্যার। আচ্ছা, এই সংখ্যাটা অর্থাৎ R0 এবং R1, এই দুইটা সংখ্যা যদি আমরা এমন ভাবে চুজ করি, দে আর কো প্রাইম ইচ আদার্স, কো প্রাইম। কো প্রাইম, কো প্রাইম মানে জানি, মানে একজন আরেকজনের রেসপেক্টে প্রাইম। যেমন ধরেন R0-র মান হচ্ছে 12, কথার কথা,
আর আর ওয়ান এর মান হচ্ছে 5। তাইলে এই দুইটা সংখ্যা কি কোপ্রাইম কেন? জিসিডি অফ 5 এবং 12 ইকুয়াল টু 1। এম আই রাইট? জি স্যার। কথাটা জি বুঝেন কিন্তু? জি জি স্যার, বুঝতে পারছি। কি বুঝতে পারছেন? এই জন্য এই দুইটা সংখ্যাকে আমরা জি বলছি স্যার। কোপ্রাইম। নর্মালি প্রাইম সংখ্যার জিসিডি অলওয়েজ কি হবে? 1 হবে। ওয়ান। ওয়ান হবে। যে কোনো দুই বা ততোধিক প্রাইম সংখ্যার জিসিডি অলওয়েজ 1 হবে, কিন্তু কো প্রাইম কখন বলা হয়? যে একটা আর একটা সাপেক্ষে যদি তাদের জিসিডি 1 হয়। তাহলে আমি যদি এখন কনসিডার করি, লেটস সে দিস টু নাম্বারস আর কো প্রাইম নাম্বার, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারি ইকুয়াল টু 1 লেখা যাবে। জি স্যার। কথা বলেন। এটা তো অ্যাজাম্পশন না, কোপ্রাইমটা? হ্যাঁ, মানে আমরা এই R0 এবং R1 কে যদি এমন ভাবে চুজ করি যে দুইটা নাম্বার কো প্রাইম হবে, জি আচ্ছা। স্যার, তাহলে তো এই কোপ্রাইম ইকুয়েশনের হইলে ইকুয়েশনটাকে ওয়ান ধরতে পারবো। মান 1। বলেন, বলেন। মানে দুইটা সংখ্যা কোপ্রাইম হইলেই আমার ওই ইকুয়েশন রেজাল্টটা ওয়ান আসতেছে। 1 মানটা ধরতে পারবো না? রাইট রাইট। যদি সামহাও এটা কোপ্রাইম করে ফেলতে পারি, তাহলে এটা আমরা কিন্তু 1 ধরতে পারবো। তাহলে আমাদের ইকুয়েশনটা কি দাঁড়াইলো? S R0 প্লাস T R1 ইকুয়াল টু 1। কি ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এইখানে কিন্তু আমাদের অলরেডি অ্যাজিউম করা আছে যে R0 ইজ গ্রেটার দেন R1, রাইট? এটা লেখা আছে। জি স্যার। আচ্ছা, এখন আমরা যদি একটা কাজ করি, সেটা হচ্ছে তাহলে S R0 দিয়ে পুরাটাকে ভাগ করে দিই, মড রাখি, তাহলে এটা কত হবে? S.0 হয়ে যাবে না? প্লাস T.R1 ইকুয়াল টু 1 বা কংগ্রেন্ট অফ 1 মড অফ R0 হবে কিনা দেখেন তো। R0 দিয়ে ভাগ করে দিছি, মানে মডুলাস করে দিছি R0 দিয়ে পুরাটাকে, তাহলে কত হবে? এই অংশটা কি 0 হয়ে যাবে, না যাবে নাকি না? যাবে স্যার। জি স্যার। খেয়াল করেন, আমি যদি কোনো সংখ্যাকে 2 দিয়ে ভাগ করে দিই, সেটা 12 হোক, 14 হোক, 16 হোক, কোনো সমস্যা নাই, তাই না? R0 দিয়ে ধরেন 2, তাহলে মানে এখানে 2 থাকলো, মানে R0, আর এখানে 7 থাকলো, এটার আসলে মড কত হবে? এই মডুলাস কত হবে? শূন্য হবে না? মানে 7 গুণন 2 আর কি, এটা গুণন। জি স্যার। জি স্যার। এটাই খেয়াল করেন, এস এর মান 7, আর ধরেন R0 এর মান 2, তাহলে এটা তো অবশ্যই মডুলাস কত হবে? 0 হবে না? জি জি স্যার। এটা 0 হবে। আর এইটা কেন অ্যাজ ইট ইজ থাকতেছে, এটা বলতে পারবেন কেন অ্যাজ ইট ইজ থাকতে? কারণ R1 যেহেতু R0 থেকে ছোট, তাহলে এটা তো এইভাবেই থাকার কথা, তাই কিনা? জি স্যার, ছোট হইলে ওইটা রিমাইন্ডার বেশি ছোট হলে থাকবে। যেটা আছে এটাই থাকবে, তাহলে আলটিমেটলি কি থাকলো? T.R1 কংগ্রেন্ট অফ 1 মড অফ কি আসতেছে? R0। ঠিক আছে না? জি স্যার। জি। আচ্ছা, স্যার, তাহলে সেক্ষেত্রে ওয়ান মোড আর জিরো হইলে, ওয়ান কে মোড করলে তো ওয়ানই থাকার কথা না ডান পাশে। 1ই তো আছে, এটা এই জন্য তো 1ই রেখে দিছি। জি স্যার, তাহলে আর তো ওই জিরো যে দিয়ে মোড মড আর জিরো করলে তো তো লেখা 1ই যেতে থাকবে। পারে। জি স্যার। না, বট আর জিরো তো দুই পাশেই ইফেক্টিভ হবে। ইয়েস, অবভিয়াসলি এটা তো 1 ওইদিকেই থাকবে। জি স্যার, আমি আচ্ছা তাহলে বলতেছি মানে আমি যদি মোড করি ডান পাশে, ওয়ান কে মোড করার পরে যেমন এখানে জিরো হয়ে গেল, S0, তারপর TR1, ডান পাশে আমি যদি ওয়ান কে মোড করি আর জিরোর মাধ্যমে, তখন তো আমার ডান পাশে ওয়ানই থাকতেছে। হ্যাঁ, 1ই তো রাখছে এই জন্য। জি স্যার, আমি বলতেছি না মানে না, মোড আর জিরোটা মাহাদি ভাই লেখা বুঝেন লাগবে। নাই। ও আচ্ছা মাহাদি আচ্ছা, ভাই, বলেন। এই অংশটা অলওয়েজ রাখতেছি, লিখতেছি হচ্ছে, ও আপনি বলছেন স্যার এই সাইডে মড R0 লিখলেন না, এক সাইডে লেখা মানে হচ্ছে পুরা ইকুয়েশনের উপর ইম্প্যাক্ট। এটা কিন্তু এইটার সাথে 1 mod R0 বিষয়টা এরকম না, জি স্যার, বুঝতে পারছি। মানে লেফট সাইড রাইট সাইড না, কিন্তু এটা ইকুয়েশনটা হচ্ছে আসলে এরকম R1, এইটা। উপরে এক লাইনে S R0 প্লাস T R1 এর ব্র্যাকেটে মড R0 করা হয়েছে আর কি, ওটা স্কিপ ইয়েস করছেন। ইয়েস, ইউ আর রাইট। হ্যাঁ। এইভাবে আর কি ইকুয়েশনটা হলো এইটা। এখানে আপনি মনে করতেছেন যে আসলে ইকুয়েশন এইটা, কিন্তু আমি এখানে তো অবশ্যই আমাকে বলে দিতে হবে যে তুমি যে এটা পাইলা কেমনে পাইলা, তাহলে আমি বললাম যে এটা মড R0। জি স্যার। বুঝতে পারছেন? জি আচ্ছা, স্যার, বুঝতে পারছি। এই ইকুয়েশনটা যদি আসে, তাহলে আমরা এই ইকুয়েশনটাকে এইভাবে লিখতে পারি: A.A ইনভার্স কংগ্রেন্ট অফ 1 mod R0।
কথা বলেন। এই ইনভার্সটা কিভাবে স্যার? এ ডট নর্মালি নিয়ম কি, এ ডট এ ইনভার্স সমান সমান কত হয়? 1 হবে। ওয়ান। ওয়ান। তাহলে সেটাই তো বলছে, ওয়ান মড ধরেন এন, এটা লেখা যাবে না? যায় স্যার, হ্যাঁ। তাই তাহলে এটা কি, এটা এটা ফরমেশনটা আমি দেখাইলাম এখানে। ও আমি কি এইভাবে আচ্ছা, লিখতে পারবো না? পারি তাহলে স্যার। এটাকে যদি আর ওয়ান ধরি এ, তাহলে এইটা কি, টিটা কি তাহলে? এ ইনভার্স। এ ইনভার্স। R1 ইনভার্স। আর ওয়ান ইনভার্স, রাইট ওয়ার্ড। তাহলে আর ওয়ান এর ইনভার্সটা কোথায় পাওয়া যাচ্ছে? আর ওয়ান, টি ইজ দি, টি ইজ দা কি, ইনভার্স অফ, আগে ইনভার্স অফ কি, আর ওয়ান। আর এটা কি মড, কত হবে তাহলে? মড আর জিরো। আর জিরো। বুঝা গেল? মানে আমরা এখান থেকে দেখলাম যে টি হচ্ছে আর ওয়ান এর ইনভার্স, জাস্ট এতটুকু মনে থাকলেই হবে যে টি হচ্ছে কি, আর ওয়ান এর ইনভার্স। কি ক্লিয়ার? কথা বলেন না। জি স্যার, ক্লিয়ার। ওকে, আচ্ছা। এখন তাহলে আমরা একটা ছোট্ট এক্সাম্পল দেখি যে আমরা আসলে পারি কিনা, হ্যাঁ? আচ্ছা, খাতার মধ্যে যদি একটু লিখে রাখেন তাহলে আমি একটা নতুন স্লাইড ওপেন করব। সেটা হচ্ছে আর জিরো হচ্ছে 973, আর ওয়ান হচ্ছে 301। খাতার মধ্যে লিখেন। আমি একটা স্লাইড ওপেন করি, তাহলে বুঝতে সুবিধা হবে। করছেন? জি আর স্যার, জিরো লিখছি। কত লিখছেন? 973। 973। আচ্ছা, এখন তাহলে আমি লেখা শুরু করি। ধরেন আর জিরো ইকুয়াল টু 973, আর আর ওয়ান ইজ ইকুয়াল টু কত, থ্রি থ্রি জিরো জিরো ওয়ান ওয়ান ওকে। আচ্ছা, এবার আমরা চাইতেছি যে আমরা এখান থেকে বোঝাই যাচ্ছে আমরা কার ইনভার্স বের করব বলেন তো? আর ওয়ানের, আর আর ওয়ান ওয়ান থ্রি জিরো ওয়ান বের করব, আর আর জিরো হচ্ছে মড থাকবে নাইন মোড। সেভেন, তাই না? বিষয়টা জি তো স্যার। এভাবেই থাকবে নাকি? জি স্যার। আচ্ছা, তাহলে এটা জাস্ট একটা সিম্পল দেখাচ্ছি, খেয়াল করেন কিভাবে আমি লিখবো। আপনি এই ধরনের কেসে সবসময় মনে রাখবেন এটা এক্সটেন্ডেড ইউক্লিডিয়ান অ্যালগোরিদম, কিভাবে আমরা আসলে রেজাল্ট বের করবো যে এটা আসলে ইনভার্সটা কত হবে। এরকম তিনটা কলাম লিখলাম। অরিজিনাল সূত্রটা কি, 973, লেটস সে। এটা ইকুয়াল টু কিভাবে লেখা যায় বলেন তো? আপনি লিখবেন এই ফ্যাক্টরের এগনেস্টে, এইটার এগনেস্টে লিখবেন, কত লেখা যায়, 3.301। এটা কিন্তু এইভাবে আন্ডারস্কোর দিলাম, মানে এটা আসলে একটা ভেরিয়েবল হিসেবে কনসিডার করেন। আর জিরো একটা ভেরিয়েবল, আর ওয়ান একটা ভেরিয়েবল, নতুন নতুন আবার ভেরিয়েবল বাইরে হবে। অ্যালগোরিদমটা এইভাবে কাজ করবে। এই জন্য এটা 3.3, তাহলে প্লাস কত লাগে আর দেখেন তো, মানে 303 মনে হয় লাগতেছে না? আর এখানে কত, 70 মনে হয় আসতেছে, তাই না? দেখেন তো, 70। জি স্যার। ঠিক আছে না? আমি বলছি যে কিভাবে লিখবেন। আপনি বলতে পারেন স্যার এটা কেমনে লিখলেন। এটা লিখছি ফ্যাক্টরিং করে, যে আমি 973 কে 301 এর রেসপেক্টে আমি করতে চাই, তাহলে কেমনে করবো, তাহলে এরকম আসলো। আচ্ছা, এটা দেখেন 973 এক্সপ্লোর হয়ে গেছে, তাহলে এখন আমি যদি 301 লিখি, লেখেন দেখেন এই যে ভেরিয়েবলটা 301 ইকুয়াল টু, এটা ম্যাথমেটিক্স কিন্তু আর কিছুই না। এটা কিন্তু লিখবেন হচ্ছে 301 কে রিপ্রেজেন্ট করবেন 70 এর রেসপেক্টে। তাহলে 70 হলে কত লেখা যায়, টু ডট, সম্ভবত 70 মানে 140 নাকি, টু, কত হবে এটা, 140। 4 হবে তাই না? 4 সাথে 28 না? হ্যাঁ। স্যার জি স্যার, 4 চার দিলে হবে। হয়। প্লাস, এটা আন্ডারস্কোর নিচে দিচ্ছি না, এটা কিন্তু 28। অন্য কিছু না, এটা জাস্ট চিহ্ন দেওয়ার জন্য, যে এটা একটা ভেরিয়েবল, ওরে আমি ভাঙবো না। ঠিক আছে, ও অ্যাজ ইট ইজ ওইভাবেই থাকবে। জি স্যার, 21 হবে। 21 স্যার, 21 হবে বসে। ওকে, 21, দ্যাটস ফাইন, 21। তাহলে এটা একটা ভেরিয়েবল, তাহলে এখন 301 হয়ে গেছে। তাহলে এখন আমি ভাঙ্গি হচ্ছে 70 কে, তাহলে 70 কে ভাঙবো কিসের রেসপেক্টে, 71, 21 কেন? 21 হয় না? এই টোটাল লিখলে এটা সরি, 4। 70 কে 21 ইয়ে দিয়ে ভাঙবো, জি। তাহলে আমরা 70 কে ভাঙবো। হ্যাঁ, 70 কে 21 ফ্যাক্টরি করবো। এখন 21-এর ফ্যাক্টরে ভাঙবো, রাইট? তাহলে 21-এর ফ্যাক্টরি করলে কত হয় দেখেন তো, 3 না, 3, 3 3, লাগবে স্যার। 3.21 প্লাস 7 মনে হয় না? 7।
7। ওকে, তাহলে এখন কে বাকি আছে? 21। 21। 21 বাকি আছে। তাহলে 21 কে ভাঙি। 3 সাথে 21। ওকে, 3 ডট কত? 7। 7 7। প্লাস শূন্য। আর কেউ বাকি আছে ভাঙার? নাই। কারণ 7-এর কে ভাঙার জন্য তার লোক নাই, আছে? না, 0 তো। 0, সো আর নাই, সো আমাদের আর যাওয়ার দরকার নাই। এখন আসেন উল্টা দিক থেকে আবার আসি, হ্যাঁ। এই যে সংখ্যাটা লিখছি না, খেয়াল করেন, সবাই মনোযোগ দেন। এই যে সংখ্যাটা লিখছি এইটাকে একটু ঠিক করি। 973 রিরাইট করতেছি, -3.301 ইকুয়াল টু 70। লেখা যাবে নাকি যাবে না? না যাওয়ার কোনো কারণ যায়। নেই। হ্যাঁ। 301 -4.70 ইকুয়াল টু 21। তারপরেরটা আসতেছে হচ্ছে 70 মাইনাস থ্রি থ্রি পয়েন্ট ডট টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান ইকুয়াল টু 7। তারপরেরটা আসতেছে হচ্ছে 21 মাইনাস 3.7 ইকুয়াল টু 0, তাই না? ঠিক আছে। জি আচ্ছা, তাহলে এখন আমরা যেটা চিন্তা করতে চাই সেটা হলো এই সংখ্যাটা থেকে শুরু করতে পারি অথবা এই সংখ্যাটা থেকে শুরু করতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে আমার মনে হয় যে আমরা এখান থেকে শুরু করি, হ্যাঁ। লেখা আছে কি দেখেন, এখানে দেখেন লেখা আছে 70 মাইনাস, আমরা কিন্তু উপরে নিচ্ছি, খেয়াল করেন, এবার কিন্তু উপর থেকে নিচে আসছি, এখন কিন্তু নিচ থেকে শুরু করতেছি। কেন নিচ থেকে করতেছি উইল ডিসকাস লেটার, আমরা এটা পরে আলোচনা করব। আপাতত এইভাবে 70 - 3.21 ইকুয়াল টু 7, এটাই তো ঠিক আছে। জি স্যার। জি স্যার। আচ্ছা, এক মিনিট দাঁড়ান, আমার মাউসটা কাজ করতেছে না মনে হচ্ছে। এই সমস্যা। ওকে, এখন এখানে দেখেন, এখানে তাহলে আমরা যেটা করতে পারি সেটা হলো 21, এই যে খেয়াল করেন 7 তো আমরা মানটা বসায় ফেলছি যে 7, ইয়েস 7, আমরা তো প্রথম এই অংশটা নিলাম। এখন দেখেন এই যে 21টা আছে, এই 21-এর মানটা কিন্তু এখান থেকে আসে, সেটা আমরা ব্যবসায়ী। তাহলে এখানে কি কি আছে দেখেন তো, 70 অ্যাজ ইট ইজ থাকলো, মাইনাস এই যে দেখেন খেয়াল করেন 21 এর মানটা আমি বসাবো। তাহলে 3 থাকলো, এটা থাকতেছে 301 -4.70, তারপরে এখানে থাকতেছে হচ্ছে 7। এটি কি বুঝছেন না বুঝেন নাই? জাস্ট 21-এর মানটা বসাই দিছি কিন্তু, জি স্যার খেয়াল বুঝতে করেন। জি পেরেছি। স্যার। আচ্ছা, তাহলে এখানে থাকতেছে -3.301। দেখেন আমি ভেরিয়েবল গুলাকে কিন্তু এখনো চেঞ্জ করতেছি না, উই আর নট চেঞ্জিং দ্য ভেরিয়েবল নাও। কেন করতেছি না সেটা আমি পরে আলোচনা করব, কিন্তু এখন আপাতত করতেছি না। 301 গেল। আচ্ছা, এখন হইলো এখানে যদি আমরা এটা 3 - 4 = 12 হয়, তাহলে প্লাস সম্ভবত এটা হচ্ছে 12 আর 13 হয়ে যাচ্ছে, 13.70। দেখেন তো ঠিক আছে কিনা, মানে গুণ করে দিলাম, -3.301, তাই না? হ্যাঁ। তারপরে কি মাইনাস, মানে মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে, 3 - 4 = 12 হইতেছে। এই যে এটা খেয়াল করেন, এইটার সাথে এটা গুণ করলে 3 - 4 = 12, 12 গুণন 70, আর এখানে আছে একটা 70, তার মানে তেরো আচ্ছা, গুণন সত্তর স্যার ঠিক আছে ফোরটিন স্যার, পয়েন্ট বুঝতে স্যার পেরেছি। 14.1 হয়। হ্যাঁ, 14.1 হয়, থ্রির সাথে 4.70 মাল্টিপ্লাই করলে 14.1।
কোথায় 3.1 দেখ, এটা পয়েন্ট না কিন্তু, এটা গুণ। যে এটা না স্যার, যে প্রথমে থ্রির সাথে যখন 301 তো মাল্টিপ্লাই করবেন, আবার মাইনাস থ্রির সাথে -4.70 মাল্টিপ্লাই করবেন না। 4.70 না তো এটা, ইয়া 4 ইন্টু, ও আচ্ছা আচ্ছা, জি স্যার, বুঝতে পারছি। মানে এটা তো হচ্ছে জি স্যার, ফোর জি স্যার, ইন্টু মাল্টিপ্লাই। সেভেন্টি তাহলে 3 এ 4 এ 12 হচ্ছে না, জি 12 স্যার। ইন্টু 70, আর এখানে আছে 1 ইন্টু, এটা কি 1 ইন্টু 70 না, তাহলে এটা কত 13 ইন্টু 70 হচ্ছে না। জি স্যার। এগুলা কিন্তু সবগুলাই হচ্ছে মান, বাট আমি ফরমেশনটা এইভাবে রাখতেছি আর কি। মানে ফ্যাক্টরিং করে রাখতেছি, বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এবার 70-এর মানটা যদি বসাই, তাহলে -3.301 প্লাস 13, এটা গুণ করে দিচ্ছি 70, 70 হলো এই দুইটা মান, তাহলে 973, এটা থাকলো -3.301 ইকুয়াল টু ইকুয়াল টু 7, তাহলে এটা এইভাবে থাকলো, প্লাস ফাইন। আচ্ছা, তাহলে এখন আসতেছে -3.301 প্লাস 13.973, তারপরে হলো 3 13 39 -39.301, আর হইতেছে = 7। =7। দ্যাটস ফাইন। ওকে, দ্যাটস ফাইন। তাইলে বলেন তো এবার কত আসলো? 301 কত আছে? 301, এই যে এখানে একটা 3 আছে, এখানে 42, 93, হ্যাঁ, 13.973 13.973, ইয়েস, বলেন। -42 হুম, মাইনাস -42,301। মাইনাস 42.301, কি ঠিক আছে? ইকুয়াল টু কত? 7। কি ক্লিয়ার? জি স্যার। কথা বলেন, জি স্যার, হ্যাঁ স্যার বলেন। স্যার। ওকে, এখন খেয়াল করেন, আমি যদি তাহলে এখন বলি 13.0 -42.301 কংগ্রেন্ট অফ 7 মড অফ 973, লেখা যাবে নাকি যাবে না? জি স্যার, যাবে। নাইন সেভেন বলেন থ্রিটা তো স্যার, 80। যাবে কিনা আগে এটা বলেন। জি স্যার, যাবে যাবে। স্যার। কারণ কি খেয়াল করেন, এটা দেখেন, এটা হইলো এস, এটা কিন্তু কি আর আর জিরো, জিরো। এই অংশটা কি, টি। এটা কিন্তু প্লাস আছে তাই না, তাইলে এটা কি টি ইন্টু কত, আর আর ওয়ান, ওয়ান। ইকুয়াল টু কি থাকবে, ওয়ান থাকার কথা, কিন্তু 7 আছে, ডাজন্ট ম্যাটার, থাক, অসুবিধা কি? এটা কি আসছে কিনা ঠিক সেটা দেখেন এখন, ঠিক আছে কিনা। এই ফরম্যাট হলে আমি মড দিলাম 973, তাহলে আমার এই পার্টটা বাদ গেল নাকি? জি স্যার। তাহলে কি দেখলো, -42.301 কংগ্রেন্ট অফ 7 মড অফ 973, তাহলে এটাকে যদি সব দিক দিয়ে যদি আমি 7 দিয়ে ভাগ করি, তাহলে -6.301 কংগ্রেন্ট অফ 1 মড অফ 973, কি ঠিক আছে নাকি না? জি। কি ঠিক আছে? এখন দেখেন, তাইলে বিষয়টা কি দাঁড়াইলো, 301.-6 কংগ্রেন্ট অফ 1 মড অফ 973, তার মানে 301-এর এর ইনভার্স হলো -6, তাই না? জি স্যার। 301-এর ইয়াকে -6, -6। কথা বলেন, জি জি স্যার, স্যার। -6, তাহলে -6 মানে কত, -6 হলো অ্যাডিটিভ ইনভার্স, 301 -6 ইজ ইকাল টু 295। তাহলে এখন খেয়াল করেন, 295-এর ইনভার্স হচ্ছে 301, এখন 295 ইন্টু 301 গুণ করে 973 দিয়ে ভাগ করলে দেখবেন যে তার রেজাল্ট আসতেছে 1। ক্লিয়ার? জি স্যার। ইনভার্স পেয়ে গেলাম। এইটা -6 তো রাখা যাবে না, এই জন্য অ্যাডিটিভ ইনভার্স। অ্যাডিটিভ ইনভার্স মানে কি, যে সরি, এটা আমি একটু ভুল লিখছি, 301 দিয়ে বিয়োগ হবে না, এটা হচ্ছে 973 দিয়ে বিয়োগ হবে। তাহলে -6 মড অফ 973 মানে হইতেছে
973 মাইনাস 6 মড অফ 973, আমি বলছি না? তাহলে এটা হবে হচ্ছে 6, তাহলে কত হয় 9 6 কত স্যার 9 7। 6 7। 7 মড অফ 973, তার মানে 301 যেটা দিলাম, এই যে 301, তার আসলে ইনভার্স হইলো কোনটা? 967। এখন 301 আর 967 এই দুইটা গুণ করে 973 দিয়ে গুণ করেন, ভাগ করেন, তাহলে দেখবেন মডুলাস তার 1 আসছে, তার মানে জিসিডি 1 আসবে। দ্যাট মিনস একজন আরেকজনের ইনভার্স। জিসিডি 1 আসবে, বারবার কেন বলতেছি? জিসিডি 1 মানে হইতেছে এ ডট এ ইনভার্স ইকুয়াল টু 1। এই 1 তখনই আসবে যখন এই দুইটা সংখ্যার জিসিডি কি হবে? 1 হবে, তাই না? ক্লিয়ার সবাই? তাহলে এই ফ্যাক্টরিং এর অপশন দিয়ে দিয়ে আসলে মূলত আমরা কি করি পাবলিক কি ক্রিপ্টোগ্রাফির মধ্যে? আপনার হচ্ছে ইউজ করি, হচ্ছে ইনভার্স বের করি আর কি। হ্যাঁ, তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই ক্লাস পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি সম্বন্ধে। নেক্সট ক্লাসে আমরা একটা নির্দিষ্ট অ্যালগোরিদম নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। আমি দেখি এই